প্রিয় লিসেনার্স, আজকের যে প্রথম ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন একজন অ্যাম্বুলেন্স গাড়ির ড্রাইভার। ঘটনাটি তার কাছ থেকেই শোনা একটি সত্য ঘটনা। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ঘটনা। সালটা ছিল 2012 কি 13 হবে। আমি সৌরভ, আমার বাড়ি নারায়ণগঞ্জ জেলার একটি ছোট গ্রামে। আমি ছিলাম এক জেলের ছেলে। আমার মা ছোটকালেই মারা গিয়েছেন। আমাকে জন্ম দেওয়ার সময় তিনি মারা যান। আমার বাবা ছাড়া আর আমার কেউ ছিল না। আমার বাবার নাম তৌফিক আহমেদ। গ্রামবাসীরা তাকে ভালোবেসে তৌফিক জেলে বলেই ডাকতো। আমার বাবার রাত নেই দিন নেই, হুট করে চলে যেতেন মাছ ধরতে, আর আমি বাসায় একাই থাকতাম। তিনি মাছ ধরে সেগুলো গ্রামের বাজারে বিক্রি করতেন। আমিও বাবার সাথে মাঝে মাঝে মাছ ধরতে যেতাম। তো সে সময় চলছিল শীতকাল। সে সময় আমাদের গ্রামে এমন ঠান্ডা পড়েছিল যে বিকাল 5টার মধ্যেই অন্ধকারে ছেয়ে যায়, এমন চারদিক ধোয়ার মতো দেখা যাচ্ছিল। আর আমার বাবা বলে, সৌরভ তুমি বাসায় থাকো এবং কোথায় যেও না যেন, আমি যাচ্ছি মাছ ধরতে। আমি বলি, বাবা আমিও যাব তোমার সঙ্গে, কিন্তু বাবা মানা করে, বলে এত কুয়াশা পড়েছে, ঠান্ডার মধ্যে তুমি যেও না আমার সাথে, তোমাকে অন্যদিন নিয়ে যাব। আমি আর কোনো কথা বলতে পারি না, তাই বাবাকে হাসি মুখে বিদায় জানাই। বাবাও চলে যায় মাছ ধরতে। অবশ্য মাছ ধরে গ্রামের একটি নদীতে। নদীটির নাম ছিল ধরভাঙ্গা নদী। এই নদীর নাম দেওয়ার কারণ হচ্ছে প্রায় বন্যার কারণে নদীর চারদিক ভাঙ্গনের সৃষ্টি হয়। তৌফিক জেলে মানে আমার বাবা, তিনি সেদিন আর ফেরত আসেননি, মানে তিনি মারা গিয়েছিলেন। সেখানে নাকি অনেক জোয়ার আসায় তার নৌকা উল্টে দিয়েছিল। তিনি সাঁতার কাটতে পারেন, তাও তার শেষ রক্ষা হয়নি। গ্রামবাসীরা অনেকেই তারপরের দিন সকালে তার লাশ ভাঙ্গা নদীতে দেখতে পায় ভাসা অবস্থায়। তার লাশটিকে নিয়ে বাড়িতে নিয়ে আসে আমাদের। সেদিন আমার মতো অভাগা আর কেউ ছিল না, কারণ একদিকে আগেই মা মারা গিয়েছিল, এখন আবার বাবা মারা গেল। আমি সেদিন অনেক কেঁদেছিলাম। অবশ্য জোহরের আজানের পর আমার বাবার জানাজা পড়ানো হয়। জানাজা পড়ানো শেষ হতে গ্রামের পাশের কবরস্থানে দাফন করা হয় এবং আমার নানি তার কাছে নিয়ে চলে যাওয়া হয় আমাকে, এবং আমি সেখানে বড় হতে থাকি। কিন্তু আমাকে মামা দু চোখে দেখতে পারতেন না, এবং একটা ছেলে ছিল মামার, এবং ছেলের নাম ছিল নয়ন। আমি তার ছেলের সাথে নিয়মিতই খেলতাম, কিন্তু মামা আমার সাথে খেলতে দিত না তাকে। তিনি বলতেন জন্ম হওয়ার আগেই নাকি আমি মাকে খেয়েছি, তারপর বাবাকেও খেয়েছি। আমার খুব দুঃখ হতো, তাও কি করার। এর সাথে মামির যোগ দিতেন। মামিও আমাকে দু চোখে দেখতে পারে না, সারাক্ষণ নানা ধরনের কাজ করতে বলেন। কাজে একটু ভুল হলেই আমাকে সারাক্ষণ মারধর করেন, এবং কিছু বললেই নানির ওপর একটুতেই রেগে যান। আমি একটু কাজে ভুল করেছিলাম একদিন, তখন মামি আমাকে বেধরম পিটাতে লাগলেন। আমি অনেক কাজ করেছিলাম। আমার কান্না দেখে আমার নানি আসলেন এবং জিজ্ঞাসা করলেন, আমার নানি কেন ওকে মারছো? আমার মামি বলে, একটা বজ্জাত ছেলে এটি, এবং তাকে আমি বাজার থেকে আটা কিনে আনতে বলেছিলাম, কিন্তু সে টাকাটি খেয়ে ফেলেছে। অর্থাৎ আমি নাকি টাকাটি খেয়ে ফেলেছি। আমি তাকে বলি যে টাকাটি আমি রাস্তায় হারিয়ে ফেলেছি, কিন্তু তিনি বিশ্বাস করতে চাইলেন না। তিনি মামাকেও এই কথাটি বললেন, আর মামা এ ব্যাপারে জানতে পেরে মামা বললেন, বের হ বাড়ি থেকে, এখনই বের হ। মামা আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সময় আমার নানি বললেন, ঠিক আছে আমিও চলে যাচ্ছি তার সাথে। নানি এবং আমি একসাথে চলে গেলাম। আমরা শহরের একটা ছোট বাসা ভাড়া নেই। বাড়িটি ছিল টিনের। আমরা দুজন বাসায় ওঠার পর আমার নানি আমাকে খেয়াল রাখলেন। আমাকে খেয়াল রাখতে তিনি দু একটা বাসায় কাজ করতে লাগলেন শহরের বাসায়। এভাবে দিন চলতে লাগলো। আমি ক্লাস 5 থেকে 10-এ এভাবে এইচএসসি পাস করে নিলাম। এখন আমার নানি অনেক বৃদ্ধ হয়ে গেছে, তিনি অনেক অসুস্থ। তাই আমি ভাবলাম অনেক তো হয়েছে পড়াশোনা, এখন আর নয়, একটা কাজ খুঁজে নেই বরং। আমার নানি আমার জন্য অনেক করেছে, যেই ভাবা সেই কাজ। আমি কাজ খুঁজতে লাগলাম। কাজ খুঁজতে খুঁজতে প্রায় অনেক দিন কেটে গেল। রাত হয়ে যায়, সকাল হয়ে যায়, এভাবে অনেক দিন পার হয়ে গেল। দু একদিন এভাবে কেটে যায়, এভাবে আরও এক সপ্তাহ কেটে গেল। সেদিন আমি সকালে কাজের খোঁজে বের হয়েছি চায়ের দোকানে বসে। তখন চায়ে চুমুক দিচ্ছি আর ভাবছি কই কাজ পাই। এতদিনের চায়ের দোকানদারের সাথে আমার ভালোই ভাব হয়ে গেছে, কারণ প্রতিদিন কাজ খুঁজে আসার পর এ দোকানে এসে চা খেতাম এবং গল্প করতাম তার সাথে। চায়ের দোকানদারের নাম ছিল রফিক উদ্দিন। তিনি খুব ভালো গোছের মানুষ ছিলেন। তিনি আমাকে কাছে ডাকলেন, আমি গেলাম। তিনি আমায় বললেন, তোমার জন্য আমি একটি কাজের ব্যবস্থা করে দিতে পারি, তার জন্য তোমাকে একটু আমাকে মিষ্টি খিলাতে হবে। আমি মিষ্টি খিলাতে রাজি হয়ে যাই। তিনি আমায় বললেন, হাসপাতালের লাশবাহী অ্যাম্বুলেন্স বইতে পারবে তুমি? আমি রাজি হয়ে যাই। কোন হাসপাতালের কাজ করতে হবে আমায়? তিনি বলেন, তুমি যেখানে থাকো তার প্রায় 1 থেকে 2 মাইল দূরে মাঝেই হাসপাতালটির নাম হলো GM হাসপাতাল কমপ্লেক্স। এবং তিনি আমায় বলেন হাসপাতালটি বিশাল বড়, সেখানে নাকি অনেক
তোমার মতো গাড়ির ড্রাইভার কাজ করবে। আমি চায়ের দোকানদারের মানে রফিক উদ্দিনের কাছ থেকে হাসপাতালের ঠিকানা নিয়ে নেই এবং সেখানে সকালেই যাই। রফিক উদ্দিনের নাম বলি, তিনি আমায় পাঠিয়েছেন রিসিপশনে থাকা নার্সটি কার সাথে জানি ফোন করে এবং ফোনে কিছুক্ষণ কথা বলার পর আমার বলে ঠিক আছে, তোমার কাজটি দিয়ে দেব, তবে তোমার কি ড্রাইভিং এর কোনো অভিজ্ঞতা আছে? আমি বলি না। তিনি বলেন তাহলে তো কাজটি তোমার করা হবে না। আমি বলি আমার কাজটি খুব দরকার, প্লিজ কিছু একটা করুন। তিনি আমায় বলে ঠিক আছে, তোমার চাকরিটি দিব, তবে তোমাকে ড্রাইভিং শিখে নিতে হবে। তারপর আমি 2 মাস থেকে 6 মাস ধরে ড্রাইভিং শিখি এবং একজন দক্ষ ড্রাইভার হিসেবে পরিচিতি লাভ করি। গাড়ির চালানোর লাইসেন্সও দিয়ে দেয় হাসপাতাল থেকে আমায়, এবং আমাকে তারা বলে দেয় তোমার ডিউটি হবে সকাল 9টা থেকে শুরু করে রাত 11টা অবধি। আমি বলি ঠিক আছে, আর বেতন দিবেন কত বলেন? এবং তারা বলে 13,000-এর মতো হবে। আমি খুশি হয়ে যাই। এভাবে দিন ভালোই কাটছিল আমার। কয়েকদিন আমি একটি রোগীকে রংপুরে পৌঁছে দিয়ে আসার পর ব্যাক করি হাসপাতালের দিকে। তখন প্রায় রাত বেজেছিল 11টা। তখন হাসপাতালের একজন ওয়ার্ড বয় এসে আমায় বলে একটু রিসিপশনে তোমায় যেতে বলেছে। আমি বলি কেন যেতে বলেছে? তিনি বললেন গেলেই শুনতে পাবে। আমি বলে ঠিক আছে, যাচ্ছি। এবং তারপরে রিসিপশনের কাছে যাই এবং তুমি কি এখন ফ্রি আছো? রিসিপশনিস্ট আমাকে বলে। আমি বলি হ্যাঁ, কিন্তু এখন আমি বাসায় যাব কারণ আমার নানি খুব অসুস্থ। রিসেপশনিস্ট আমায় বলে প্লিজ কাজটা করে দাও, কারণ তোমার মতো ড্রাইভার আর আমি একটাও পাবো না, প্লিজ কাজটা করে দাও। এভাবে বলতে থাকে। আমি বলি কাজটি কি আমায় আগে বলেন তো আগে। তোমায় একটি লাশ পৌঁছে দিতে হবে। আমি বললাম কোথায়? তিনি বললেন গাজীপুরে পৌঁছে দিতে হবে। আমি বলি কার লাশ পৌঁছে দিতে হবে? তিনি আমায় বলেন হাসপাতালের একজন রোগী, তিনি নাকি না আজ রাতেই মারা গেছেন একটু আগে। রোগীটিকে নাকি হাসপাতালের মধ্যেই নিজেই নিজেকে গলা টিপে হত্যা করেছে, মানে অলৌকিক কিছু, হয়তো আত্মহত্যারও বলতে পারেন। আমি রাজি হয়ে যাই এবং কি করার আর, গাড়ি নিয়ে যেতেই হবে আমায় এত রাত্রে। তো ওয়ার্ড বয় আসে, তিনি লাশটিকে আমার গাড়িতে তুলে দেয়। দুজন মিলে আমরা ধরাধরি করে লাশটিকে গাড়িতে তুলি, কিন্তু লাশটি ছিল বেশ ভারী এবং কষ্ট হচ্ছিল আমাদের দুজন তুলে দিতে লাশটিকে অনেক কষ্টে তুলে দিয়ে তো ওয়ার্ড বয় চলে যায়। তো আমি আর কি করার, আমি গাড়ি নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যাই। বের হতেই এভাবে অনেক দূর যেতে থাকি। গাড়িটিকে একটি সেফটি মোডে রেখে দেই, অ্যাক্সিডেন্ট যত না হয় আর কি। এবং এভাবে আমার গাড়ি চলতে থাকে। যখন লাশটি নিয়ে বের হয়েছিলাম তখন বাজে ছিল 12টা বেজে 30 মিনিট। মনে মনে ভাবলাম এত রাতে কি বের হওয়া ভালো হলো আমার জন্য? কি আর করা, যেতেই হবে, হাসপাতালের কাজ। নারায়ণগঞ্জ থেকে গাজীপুর হবে 49 কিলোমিটার। এভাবে আস্তে আস্তে আমি গাড়ি চালাতে লাগলাম। রাস্তা প্রায় ফাঁকা, লোক নেই বললেই চলে, তবে মাঝে মধ্যে কয়েকটা বাস, বলতে 2-1টা বাস আমার পাশ দিয়ে শ শ করে চলে গেল, তাতে হলুদ ফ্ল্যাগ লাগানো। যখন আমি প্রায় গাজীপুরের কাছাকাছি চলে এসেছি তখন ঘটে যত সব বিপত্তি। আমি কি করেছিলাম, গাজীপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য আগ মুহূর্তে আমি আমার লাশবাহী অ্যাম্বুলেন্সের গাড়িটি নিয়ে একটি কাঁচা রাস্তা ধরেছিলাম, মানে শর্টকাট, যাতে সহজেই সেখানে পৌঁছানো যায়। এটি ছিল আমার সবচেয়ে বড় ভুল। আমি গাড়ি নিয়ে এভাবে চলতে থাকি এবং চারপাশে দেখি অনেক গাছপালায় ঘেরা, রাস্তাটিতে কোনো জনমানব নেই। গাড়ি নিয়ে চলতে থাকি, হঠাৎ আমার গাড়ি স্টার্ট নেওয়া বন্ধ হয়ে যায়, মানে গাড়িটি আপনা আপনি থেমে যায়। আমি গাড়ি স্টার্ট দিচ্ছি, এতবার চেষ্টা করছি, তাও গাড়িটি স্টার্ট নিচ্ছে না। গাড়ি থেকে একটু আমি বের হয়ে যাই, দেখার চেষ্টা করি কি হয়েছে, এবং গাড়িটিতে দিকে খুলে ইঞ্জিনে চেক করার চেষ্টা করি, ইনস্ট্রুমেন্ট বের করি, কিন্তু বের করে ডিকিটি খুলে সামনের দিকে চেক করে দেখি কিছুই হয়নি। গাড়ির চাকাও ঠিক আছে, তাহলে সমস্যাটা কোথায়? আমি গাড়ির একটু সামনে দাঁড়িয়ে থাকি। সামনের আশপাশ তেমন কোনো দোকান চোখে পড়ছিল না, খালি গাছ আর গাছ, কত বড় বড় গাছ এবং কত পুরনো পুরনো গাছ হবে তা বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ পরে শিয়াল এবং কুকুরের আওয়াজ শোনা গেল, বিকট শব্দে তারা আওয়াজ করছিল। আমি একটু ভয় পেয়ে যাই, মনে সাহস নিয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে থাকি এবং কারো কাছে সাহায্য পাই কিনা এই খোঁজে থাকি। কিছুক্ষণ পরে আওয়াজ পাই একটি কুকুরের আর্তনাদ। কুকুরটি যেন কান্নার সুরে ডেকে উঠলো। তারপরে এই কুকুরের হাড় চিবানোর শব্দ, মনে হচ্ছে ঝোপের ওপারে কে যেন কুকুরের হাড়গুলো কটমট করে খাচ্ছে। এসব শব্দ শুনে আমি তৎক্ষণাৎ গাড়িতে উঠে বসি। আবারও আমি গাড়ি স্টার্ট করার জন্য চেষ্টা করি, কিন্তু কোনো ফলাফল হয় না। দেখি একটি কালো বিড়াল আমার গাড়ির সামনে দিয়ে অপলক দৃষ্টিতে যাচ্ছে এবং তাকিয়ে আছে। বিড়ালটিকে ড্রাইভিং সিটের উইন্ডো থেকে আমি শুশু বলে তাড়ানোর চেষ্টা করি। পরক্ষণেই বিড়ালটি ঝোপের আড়ালে চলে যায় এবং ঝোপের মধ্য থেকে কে জানি অবিরামভাবে বান্দরের মতো ঝাপাঝাপি করছে এদিক থেকে সেদিক। আমি অনেকটাই ভয় পেয়ে যাই। গাড়ির সিটে বসে আছি, এমন সময় ঝপ করে শুনতে পাই অবয়ব কালো কুকুরের হাড় হাতে নিয়ে লাশবাহী গাড়ির সামনে এসে দাঁড়ায়।
তখন আমার আত্মারাম খাঁচা হওয়ার অবস্থা। তারপরে সে অবয়বটি আস্তে আস্তে আমার গাড়ির ডিকির পিছনে যেতে থাকে। গাড়ির ডিকি খুলে লাশটিকে বের করে চিবিয়ে চিবিয়ে তার মাংস বিভৎসভাবে খেতে থাকে, যেন নরখাদক একটা। সে এমন ভাবে খাচ্ছে যেন অনেকদিন ধরে কোনো মাংস খাওয়া হয়নি তার। আস্তে আস্তে গলা থেকে শুরু করে পেট, হৃৎপিণ্ড থেকে শুরু করে তার চোখ, নাক, মুখ, হাত পা সব খেতে থাকে আস্তে আস্তে। কালো অবয়বটি তার ধারালো নখ এবং দাঁত দিয়ে হাড় মাংস চিবোতে চিবোতে এবং নাড়ি ভুঁড়ি সব বের করে একাকার করে ফেলেছে এবং চারিদিকে খুব রক্ত। আমি তখন অনেক বিপদে পড়েছি এবং কি সে আমায় দেখতে পায় এবং বলে, কি রে, কি আমায় দেখছিস? আজ তোরে এভাবেই মৃত্যু হবে, আজ তুই আর বাঁচতে পারবি না এবং তুই বাড়িও যেতে পারবি না, এভাবেই ছিঁড়ে ছিঁড়ে তোর মাংস খাবো। তখন আমি প্রাণপণে আয়াতুল কুরসি এবং সূরা নাস বিভিন্ন ধরনের দোয়া দরুদ পড়তে থাকি, জোরে জোরে পড়তে থাকি এবং সে আমায় বলে, আমি খাচ্ছি আর তুই আমায় ডিস্টার্ব করছিস। তৎক্ষণাৎ তার একটু বাকি ছিল লাশটির খাওয়া এবং আমার দিকে তেড়ে আসে এবং গাড়ির ডিকি ভেঙে আমাকে নিয়ে যেতে চায়। আমার অপরাধ তার খাওয়ায় ডিস্টার্ব দিয়েছি বলে এবং জোরে জোরে দোয়া দরুদ শুরু করেছি বলে এবং এ কথা বলে আমার কাচের গ্লাস ভেঙে গাড়িতে খামচি দিতে থাকে এবং বড় বড় দাঁত গাড়িতে বসাতে থাকে। এবং একটা কথা আপনাদের বলতেই ভুলে গিয়েছিলাম, আমার নানি ছিল বেশ ধার্মিক। তিনি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। তাই তিনি আমার এ কাজের কথা শুনে তিনি আমার গাড়ির ডিকির মধ্যে কিছু আরবি আয়াত দিয়ে দিয়েছিলেন এবং আল্লাহর কালাম ছিল সেটি আমার গাড়ির ডিকির থেকে আমার নিয়ে যেতে চাইলে সামনে সেই আর কি তার হাতে স্পর্শে লেগে যায় এবং তার হাড্ডি পুড়ে যায়। সে তখন চিৎকার দিতে লাগলো এবং বিভৎসভাবে চিৎকার দিতে দিতে পিছনে সরে যেতে লাগলো এবং অবয়বটি মিলিয়ে যেতে লাগলো। আমি সে সময় অজ্ঞান হয়ে গাড়ির ভিতরেই পড়ে যাই এবং সকাল হয়। সেখানকার কিছু গ্রামবাসীরা সে আমার দিকে চলে আসে এবং গাড়ি সরাতে বলে। সে সময় অনেকজন গাড়ি নিয়ে দেখতে পায় আমি গাড়ি সরাচ্ছি না, তাই তারা আমার গাড়ির দিকে এগিয়ে আসে এবং আমার গাড়ির গ্লাস ভাঙা দেখে আমায় ডাক দিতে চেষ্টা করে, কিন্তু আমার কোনো উত্তর পায় না। তাই তারা মনে করে যে আমি বেহুশ হয়ে গেছি। তো তারা গাড়ির ডিকি ভাঙ্গায় ছিল, সেখানে তাদের বোতল থেকে পানি নিয়ে আমার মুখে তৎক্ষণাৎ পানি ছিটিয়ে দেয়। আমি কিছুক্ষণের মধ্যেই হুঁশ ফিরে পাই। তাই সব ঘটনা আমি তাদের খুলে বলি। তারা সব ঘটনা শুনে আমায় বলে, এখানে রাতে কেউ আসে না, আর তুমি কিভাবে সাহস করেছো এখানে আসতে? ভাগ্যিস তুমি বেঁচে গেছো প্রাণে। আমি তাদেরকে বলি, দেখেন লাশটিকে সে কিভাবে বিভৎসভাবে খেয়েছে। দেখা যায় লাস্টের প্রায় সব কিছুই খেয়ে ফেলেছে, খালি একটু মাত্র অবশিষ্ট পড়ে আছে, যেমন তার নাড়ি ভুঁড়ির অংশ। আর তার কি করার? তৎক্ষণাৎ আমি হাসপাতালে কল দিই। হাসপাতালের লোকগুলো বলে গাজীপুরে ওদের যে পরিবার রয়েছে তাদেরকে কল দিতে। তাদেরকে কল দেওয়ার পর আমি তার পরিবার ওখানে তাকে কবরস্থানে দাফন করে দিতে বলে। আমার বলে তিনি নাকি অনেক খারাপ মানুষ ছিলেন, ভালো মানুষের জমি জমা খেয়েছিলেন, মানুষকে একটুও শান্তি দিতেন না, তিনি মরেও শান্তি পাবেন না, তারা এসবও বলে। তাই তাদের পরিবারও সেখানে আসেনি তাকে মাটি দেওয়ার জন্য। আমি জোহরের আজান শেষ হওয়ার পর নামাজ পড়ে লাশটিকে গ্রামবাসীদের সহায়তায় পাশের কবরস্থানে মাটি দিয়ে দিই। তারপরে আমি নিজের বাড়ির গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই। পৌঁছাতে প্রায় মাগরিবের আজান হয়ে যায়। এখানে অবশ্য একটা জিনিস বোঝার বিষয় আছে, লোকটি যদি নিজেই নিজেকে হত্যা করে থাকে, আবার ওই লোকটি কিভাবে যেন লাশটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, বুঝতে পারি যে তিনি খারাপ হলো। তার যে জমি জমা কেড়ে নিয়েছিলেন মানুষের এবং মানুষের অনেক ক্ষতি করেছেন, তাই তার প্রতিশোধ তিনি পেয়েছেন। খারাপ মানুষের সবসময় খারাপই হয়, ভালো মানুষের সাথে সবসময় ভালো হওয়া উচিত, আমি এটা মনে করি। পরিশেষে একটা কথাই বলে যাই, যারা অন্যের দেখে হিংসা করে, অন্যের ক্ষতি করার চেষ্টা করে, ক্ষতি করার মধ্যে তারা আনন্দ পায়, আমি তাদের বলি এই লোকগুলো একসময় পরিণতি খুব ভয়াবহ হবে। তাই অন্যের ক্ষতি না করে নিজের কাজ নিজে করি এবং ভালোভাবে জীবন করি। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। একটা দুঃস্বপ্ন, স্বপ্নটা চলছেই, থামার কোনো নাম নেই। হঠাৎ উঠে বসলো সুমন, সারা শরীর ঘামে ভিজে গেছে, হাঁপ ছেড়ে বাঁচলো যেন। এরকম স্বপ্ন মানুষ দেখে, ডান দিকে ফিরে তাকাতেই চমকে ওঠে, আরে এটা তো আয়না, আয়নায় নিজেকে দেখছে ও। সারা রাত আর ঘুম আসবে বলে মনে হয় না, এমন একটা দুঃস্বপ্ন কে যেন ওকে বেঁধে দিয়েছিল। পা দুটো খোলা ছিল, হাঁটছিল, আর কোথা থেকে যেন অজস্র কুড়াল উড়ে আসছিল ওর দিকে। কিভাবে যে বেঁচেছে একবার ভাবে স্বপ্নটা নিয়ে, তারপর চিন্তা করে দুঃস্বপ্ন নিয়ে ভেবে কি হবে। ঘুমানোর চেষ্টা করি, শুয়ে শুয়ে কিছুক্ষণ মিলির কথা ভাবলে হয়তো ঘুম চলে আসতে পারে, কিন্তু তাও হলো না। রাতটা কোনো মতে পার করলো সুমন। মিলি সুমনকে দেখে চমকে উঠলো, কি হয়েছে তোমার? কিছু না। এমন চেহারা কেন? কিছু না বললাম তো।
বলো না কি হয়েছে, চুপ করো তো, কথা বলতে ভালো লাগছে না। এটা ইদানিং সুমনের অভ্যাসে পরিণত হয়েছে, কোথায় কোথায় রেগে যাওয়া। মিলি কিছু বলেনি, ভেবেছে সময় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু সুমনের এই অভ্যাসটা দিন দিন বাড়ছে। কি হয়েছে ওর? কিছু তো বলেই না। ও এদিকে সুমনের মাথায় অন্য চিন্তা, ফটোগ্রাফি কোর্সের জন্য ওকে সোনারগাঁয়ে যেতে হবে আগামীকাল। কোনোভাবেই মনোযোগ দিতে পারছে না। যেভাবেই হোক আজ রাতে ওর ভালোভাবে ঘুমাতেই হবে, কোনোভাবেই আজে বাজে কিছু চিন্তা করা যাবে না। বাসায় ফিরে এলো ও এবং রাতে সময় মতো ঘুমাতে গেল। কিছুক্ষণ পর ওর ঠান্ডা লাগতে শুরু করলো। এসিটা বোধ হয় বেশি বাড়ানো। রিমোট নিয়ে অফ করে দিল এসি, তারপরও ঠান্ডা লাগছে। ব্যাপারটা কি, বাইরে কি বাতাস বেশি? জানালা তো সামান্য খোলা। উঠে বসলো ও এবং ডানে আয়নার দিকে তাকিয়ে ভয়াবহ চমকে গেল। ওটা কি? গাছের ওপর সাদা আলখেল্লা পরা কি একটা দাঁড়িয়ে আছে না? শুধু দাঁড়িয়ে আছে তা না, হাততালি দেওয়ার মতো করছে। আয়নায় দেখছে, তার মানে জিনিসটা ওর পেছনে। ভয়ে শীতল শিহরণ নেমে গেল ওর মেরুদণ্ড দিয়ে এবং পেছনে ফিরে তাকাবে চিন্তা করে পেছনে তাকালো, কিছুই নেই। আবার আয়নার দিকে তাকালো, সেখানেও কিছু নেই। চোখের ভুল, মনের ভুল। সে রাতেও ঘুম হলো না ওর এবং ভোরে ঘুম ভাঙলো। সোনারগাঁও যেতে হবে। খেয়ে দিয়ে রেডি হলো, বের হয়ে পড়লো। সঙ্গে থাকবে ওদের টিম এবং সকাল 9টার মধ্যে পৌঁছে গেল। টিম নেমে প্রথমে এলাকাটা ভালো করে ঘুরলো। মনে খটকা লেগে আছে সুমনের, জায়গাটা কোথায় যেন দেখেছে ও এবং মনে করতে পারছে না, কিছুতেই পারছে না। এই তো দাবার বোর্ডের মতো মার্বেল পাথরের মেঝে এবং ওপরে ঝাড়বাতি লাগানোর জায়গা, কিন্তু এটা ও আগে কোথাও দেখেছে। মনে করতে করতে ক্যামেরার লেন্সের ছবি তোলার জন্য চোখ লাগায়, আর তখনই দেখতে পায় একটা কুড়াল ওর দিকে ছুটে আসছে। সঙ্গে সঙ্গে শুয়ে পড়েও এবং কিন্তু কোথায় কি, কিচ্ছু নেই। সঙ্গে সঙ্গে মনে পড়লো কোথায় দেখেছে এই জায়গাটা, স্বপ্নে। খুব ভয় পায় সুমন এবং ভয়ে ভয়ে আবার ক্যামেরার লেন্সে চোখ লাগায়। না, এবার কিছু নেই। বিভিন্ন জায়গার ছবি তুলে টিম সহ ফিরে আসে ঢাকায়। দিনে দিনে কাজ অন্যমনস্ক হয়ে পড়ছে সুমনের এবং ও পর্যন্ত যা যা দেখেছে সেগুলো নিয়ে ভাবে। মনে মনে সেগুলো ওর করতেই ইচ্ছে করে। পরের দিন রাতে গাড়িটা নিয়ে চলে যায় আবার সেই জায়গায়। চিন্তা করে আজ কিছু একটা হয়ে যাক, মরে গেলে মরেই যাব। চারদিক অন্ধকার, দূরে স্ট্রিট লাইটের আবছা আলোয়। মেইন গেট খুলে ভিতরে ঢুকেও কিছু দেখতে পায় না। হাঁটতে থাকে, কিছুক্ষণ পর সেই ঘরটা খুঁজে পায়, কিন্তু চিন্তা করে স্বপ্নের মতো কে ওকে বেঁধে দেবে যাবে এবং শুধু পা দুটো খোলা থাকে। চিন্তাটা বাদ দিল। সাথে ছিল ক্যামেরা, ছবি তুললো কয়েকটা। বাসায় ফিরে এলো, ওয়াশ করলো ছবিগুলো দেখে ভূত দেখার মতো চমকে উঠল সুমন। প্রত্যেকটা ছবিতে সাদা কাপড় পরা ভূতটা লেন্সের সামনে বা আশপাশে, কিন্তু একবার দেখা হয়নি। ভয় পেলেও মেজাজও খারাপ হলো। চিন্তা করলো যেই গাছে ভুট্টা দেখেছিল সেখানেই যাবে। কিছুক্ষণের মধ্যে গাছটার নিচে গিয়ে দাঁড়ালো, কিছুই নেই। কিছুক্ষণ পর ভুট্টা ভেসে এলো কোথা থেকে। ভয় পেল সুমন, থেমে গেল ভুট্টা, তারপর উল্টো দিকে ভেসে চলতে লাগলো। অবাক হলো সুমন, কিন্তু ভুট্টার পিছনে পিছনে যেতে লাগলো সে। ভুট্টাও যাচ্ছে, সুমনও হাঁটছে। কিছুক্ষণ পর মনে হলো আর যাওয়া উচিত হবে না, ফিরতে হবে। কিন্তু সুমন দেখে পিছনে যেতে পারছে না ও, সামনেই চলছে ওর পা এবং সামনের দিকে এগিয়ে চলছে ভুট্টার পিছন পিছন। কখন যে একটা গোরস্থানের ভেতর ঢুকে পড়েছে খেয়াল করেনি ও। হাঁটতে হাঁটতে একটা গর্তে পড়ে গেল। ভুট্টাকে এখন আর দেখতে পারছে না। উপুর হয়ে পড়েছে ও এবং ঘুরে আকাশের দিকে তাকাতেই সজোরে একটা কুড়াল এসে আঘাত করলো ওর মাথায় এবং মারা গেল সুমন। সুমনের বাসায় এসেছে মিলি। সুমন মারা গেছে আজ 4 দিন। মীরাদেও এসেছে। কেউ কিছু বোঝেনি যে কেন সুমন এভাবে মারা গেল। কেঁদে কেঁদে চোখ লাল হয়ে গেছে মিলির। অনেক ভালোবাসতো সুমনকে। সুমনের ঘরে ঢুকলো। সুমন ব্যবহার করে এরকম কিছু জিনিস নেবে সুমনের স্মৃতি হিসাবে। সুমনের রুমে আয়নার সামনে বসলো মিলি এবং চোখ লাল। নিজেকে আয়নায় দেখে অঝরে কান্না এলো ওর এবং মুখ নিচু করে কাটতে লাগলো। কিছুক্ষণ পর মুখ তুলে আয়নার দিকে জানালাটা দেখলো এবং গাছটা চোখে পড়লো এবং মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকালো মিলি, কিন্তু মিলির প্রতিবিম্বটা মিলির মতোই উল্টো দিকে জানালার দিকে ফিরে তাকায়নি। আয়নার মিলির প্রতিবিম্বটা লাল চোখ আর ধূসর হাসি ঠোঁটে নিয়ে মিলির দিকেই তাকিয়ে আছে। মিলি এখন জানে না কি অঘটন ঘটিয়ে ফেলেছে ও। সুমনের পর এবার হয়তো ওর পালা। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদেরকে এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি তার নাম বলতে নিষেধ করেছেন
এবং তার জায়গা গোপন রাখতে বলেছেন, তাই আর নাম আর জায়গা বলা গেল না। এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। আমার জীবনে অনেক ভৌতিক ঘটনা ঘটেছে, তারই একটা আজ শেয়ার করব আপনার সাথে। ঘটনাটি ঘটে আজ থেকে যখন আমি ক্লাস 4-এ পড়ি তখন। আমরা গ্রামেই থাকতাম। সে সময় একদিন রাত 2টা থেকে 3টার সময় বাথরুমে যাবার জন্য বের হয়েছি। বাথরুম থেকে আমার রুম একটু দূরে, তাই আমি হেঁটে ওই দিকেই যাচ্ছিলাম। হঠাৎ দেখি আমাদের বাথরুম থেকে সাদা কাপড় পরা একজন বুড়ির মতো মহিলা পুজো হয়ে খুব জোরে হাঁটে বাড়ির পিছনে জঙ্গলে যাচ্ছিল। আমি ভাবলাম দাদিমা হয়তো। তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন প্রতি রাতে, তাই হয়তো অজু করতে বের হয়েছেন। কিন্তু ততক্ষণ আমার মনে হলো তিনি ঘরে না গিয়ে জঙ্গলে যাচ্ছেন কেন। তখন আমি ভয় পেয়ে তাকে ডাকতে শুরু করলাম, কিন্তু তিনি ঘুরে তাকালেন না। তখন দেখতে জঙ্গলে উধাও হয়ে গেল তিনি, এবং পরে এক দৌড়ে আমি বাড়ি দাদিমার ঘরে গিয়ে দেখি তিনি ঘুমাচ্ছেন। এই পরিস্থিতি দেখে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম, ভয়ে আমার জ্বর এসে গিয়েছিল। পরের দিন সকালে হুজুর এসে সব কথা শুনে তাবিজ এবং পানি পড়া, এবং আমায় সে বলে সেদিন পাশের মসজিদের টিউবওয়েল নষ্ট ছিল, তাই নামাজের উজু করতে ওরা এসেছিল। এখনো গ্রামে গেলে রাতে একা বের হতে ভয় লাগে। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিলেন আসিফ, তাকে অনেক ধন্যবাদ। এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা আমার এক চাচার কাছ থেকেই শোনা। আমার নিজের চাচা না হলেও প্রতিবেশী যাই হোক, আমার সেই চাচা পেশায় ছিলেন জেলে। বেশিরভাগ রাতে বেলায় মাছ ধরতেন তিনি। তো এক রাতের ঘটনা, আমার সেই চাচা আর তার বড় ছেলে সেই রাতে মাছ ধরতে গেছে। তাদের সাথে আরো অনেক জেলে মাছ ধরতে গেছে। ঘটনাটা যাওয়া যাক। আমার চাচা ও তার ছেলে নৌকা করে বড়শি দিয়ে মাছ ধরছে। তাদের বড়শিতে কয়েকটা ইলিশ মাছও ধরা পড়েছে, কিন্তু এর আগে তাদের বড়শিতে কখনো ইলিশ মাছ ধরা পড়েনি। আমার চাচা ও তার ছেলে খুব খুশি হয়ে মাছগুলো বাড়ি নিয়ে ফিরছিলেন, এবং ঠিক বাড়ি ফেরার সময় ঘটলো ঘটনাটা। তারা যখন নৌকা নিয়ে বাড়ি ফিরবে তখন তারা দেখলো একটি কাঠের বাক্সতে তাদের কাছে ভেসে আসছে, এবং আমরা সেই চাচা সেই বাক্স ভেসে আসতে দেখে কিছু একটা বুঝতে পেরে তারা নৌকায় আরো জোরে চালাতে লাগলো। তারা যখন পাড়ে পৌঁছালো তখন তারা দেখে তাদের নৌকায় ইলিশ মাছ ছাড়া অন্য মাছগুলো, শুধু ইলিশ মাছগুলোই নেই। আমার চাচা ও তার ছেলে খুব ভয় পেয়ে যায় সে সময়। তারা যখন নৌকা বেঁধে বাড়ি ফিরছিল তখন আমার চাচা পিছে ফিরে দেখতে পেল সেই কাঠের বাক্স তাদের নৌকার ওপরে তোলা। আমার চাচা আর তার ছেলে বলল দৌড়া। তারা দৌড়াতে দৌড়াতে যখন বাড়ি ফিরল তখন প্রায় ভোর হয়ে এসেছিল। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিলেন হৃদি, তাকে অনেক ধন্যবাদ। এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। সিডনিতে কিছু ঘটনা। শফিকুর রহমান। সময়টা হলো ফেব্রুয়ারি মাস 1995। স্থান সিডনি। তখন নতুন এসেছি সিডনিতে। কাজ করি সিডনির সবচাইতে উঁচু অফিস কমপ্লেক্সে, এবং কমপ্লেক্সটি 67 তলা ছিল। আমি মূলত নিচের তলায় কাজ করতাম। সে সময় মাঝে মাঝেই কোনো না কোনো ফ্লোর রিনোভেশন করা হতো, মানে একটা অফিস চলে যেত, অন্য অফিস আসতো। এদের অফিস স্পেশালগুলো আমাদের দেশের মতো নয়। অফিস জন্য ফ্লোর ভাড়া নেওয়া মানে শুধুই ফ্লোরটুকুই নেওয়া, তারপর ওয়াল, সিলিং এবং দরজা জানালা, কিচেন এবং যার যেমন দরকার সেভাবেই তৈরি করিয়ে নেয়। আমাদের দেশের মতো তৈরি করা হলে ঘরে এসে ওঠে না ওরা। একটা অফিস হয়তো 5টা ছোট ঘর ছিল, পরের অফিসে এসে বানিয়ে নেবে 2টা ঘর, ছোট ঘর, একটা বড় ঘর। একটা অফিস চলে যাওয়ার পর অনেক জিনিস ফেলে যাবে, ইনস্ট্রাকশনটা ভেঙে ফেলবে, এবং আমরা সেসব অফিসে যেতাম আসলে ব্যবহারযোগ্য জিনিসপত্রের খোঁজে। কম্পিউটার থেকে শুরু করে ভালো ভালো চেয়ার, সেগুলো বাজার মূল্য $100 ওপর। মাইক্রোওয়েভ, মনিটর, টিভি, বাসন কোসন এবং কার্পেট, ফ্রিজ, হ্যান্ড জিনিস নেই যা এসব ফ্লোরে পাওয়া যেত না। তো সেদিন তখন রাত 12টার বেশি বাজে। আমার কাজ শেষ করে বন্ধুর কাজ শেষে অপেক্ষায় আছি, এবং ওর কাজ শেষ হলে সে আমাকে বাসায় নামিয়ে দেবে বলে। বন্ধুটির কাজ শেষ হলে সে বলল চল 53 তলায় যাই, দেখি কিছু পাওয়া যায় কিনা। আমি স্বাচ্ছন্দ্যে রাজি হলাম। গ্রাউন্ড ফ্লোরের সিকিউরিটির অনুমতি নিয়ে আমরা গেলাম 53 তলায়। কিন্তু সেদিন কপাল ভালো ছিল না, কিছুই পেলাম না খুঁজে পাওয়ার মতো। তো ভাবলাম এসেছি যখন তখন কিছু দিয়েই যাই। দুই বন্ধু তাই ঢুকে পড়লাম টয়লেটে। ছোট টয়লেট সেরে বের হবার সময় শুনলাম টয়লেটের দরজার সামনে দিয়ে কে যেন হেঁটে যাচ্ছেন।
সিকিউরিটি হতে পারে, কিন্তু দরজা খুলে দেখলাম কোট প্যান্ট আর ধূসর হেড পরা একটা লোক করিডোর বাঁক নিয়ে চলে গেল। এত রাত্রেও অফিসে কেউ কেউ কাজ করেন, কিন্তু ফাঁকা ফ্লোরে তো কারো থাকার কথা নয়। তাই সিকিউরিটিকে ওয়্যারলেস রেডিওতে বললাম যে 53 তলায় লোক দেখছি। সিকিউরিটির সাথে সাথে আমাদের নিচে নেমে আসতে বলল। আমরা নেমে এসে সে চোখ মুখ অন্ধকার করে। এমনিতে লোকটা খুব হাসি খুশি থাকে। পুরো ঘটনার বর্ণনা বলতে গেলে অনেক সময় লাগবে। আমাদের চলে যেতে বলল। পরদিন রাতে কাজ করতে এলে চাবি নেওয়ার সময় সিকিউরিটি বলল আমরা যেন এয়ারপোর্ট থেকে বেশি রাতে কোনো ফাঁকা ফ্লোরে গেলে সাথে একজন সিকিউরিটি নিয়ে যাই। এই ঘটনার অনেক দিন পর আরেকজন সিকিউরিটির মুখে যা শুনলাম তাতে ভয় পেলাম। ওই ফ্লোরে ঢোকার বা বের হবার দুটি পথ আছে, এক হলো লিফট আর একটা হলো ফায়ার ডোর। আর করিডোরে লিফটের ভেতর ফায়ার ডোরে ক্লোজ সার্কিট ক্যামেরা আছে। তারা সবগুলো ক্যামেরা চেক করেও কাউকে সে ফ্লোরে যেতে দেখেনি, এবং আমাদের ঠিকই দেখেছে যে আমরা দুজন অবাক চোখে করিডোরের ওপর প্রান্তে কিছু দেখেছি, অথচ একই ক্যামেরার ছবিতে আমরা যে সময় লোকটাকে হেঁটে যেতে দেখেছি সেখানে কিছুই নেই। এই ছিল ঘটনা, এবং সময় নভেম্বর মাস 2010, স্থান সিডনি। আমাদের এক ছোট ভাই সিডনি মুসুল শহর নামে বেশ একটু দূরে জায়গায় নাম ডবল বে একটা ব্যাংকে রাতের বেলায় কাজ করে। সেখানে সে মাঝে মাঝে ভূত বাবাজির দেখা পায়। না না, এরকম নয়, মানে শব্দ করে আর মাঝে মাঝে চেয়ার টেবিলে ধাক্কাধাক্কি করে ভূতে। এমন হলে সেই ছেলে দৌড়ে বের হয়ে যায়, কিছুক্ষণ পর আবার এসে কাজ শেষ করে। সে কারণে আমরা ওকে আর একা পাঠাই না, সাথে কেউ না কেউ থাকে। তো একদিন এই ছেলে দোতলায় কাজ করছে, তার সাথে ছেলেটি কাজ করছে নিচতলায়, এবং দোতলায় থাকা ছেলেটি নিচে নেমে আসার সময় ওর ভ্যাকুয়াম মেশিন সিঁড়ির ওপর রেখে কাজ করছিল। মেশিনের কর্ডটি লাগানো ছিল ওপরের তলায়। হঠাৎ সে দেখতে পায় ভ্যাকুয়াম মেশিনটি ওপরের দিকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। ছেলেটি সোজা দৌড়ে বাইরে বেরিয়ে আসে। তার দেখা দেখি সাথে ছেলেটিও দৌড় দেয়। ওরা বাইরে বেরিয়ে এসে ব্যাংকের গার্ডকে সব খুলে বলে। পরে দুজন গার্ডের সাথে ওরা আবার সেই ব্যাংকের ভেতর ঢুকে এবং ওপরে উঠে দেখে ভ্যাকুয়াম মেশিনটি সিঁড়ির সামনে একটি রুমের ভেতর, অথচ ওই রুমের চাবি আমাদের কাছে নেই। একমাত্র ব্যাংকের ম্যানেজারই সেই রুম খুলতে পারেন। তখন ছেলেরা গার্ডের উপস্থিতির কাজ শেষ করে চলে আসে। পরদিন সকালে মেশিনটি পাওয়া যায় সেই দরজার সামনেই, অথচ আমাদের ছেলে দুটোই নয়, দুজনই বাইরের লোক, এবং মানে গার্ডেরা দেখেছে যে মেশিনটা ছিল রুমের ভেতর। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদেরকে এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম বলতে নিষেধ করেছেন। এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। সালটা ছিল 1958 সাল। রুহুল আমিন সরকারের নিজের মুখে শুনুন। তখন আমার বয়স প্রায় 18 বছর। আমি ছোটকাল থেকেই বেশ ফুর্তিবাজ ছিলাম। বাড়ির ছোট ছেলে হওয়ায় আমার কোনো কাজেই কোনোদিন কেউ বাধা দেয়নি। আমার একটি ঘোড়া ছিল, তার নাম ছিল মানিক। আমি মানিককে নিয়ে দূর দূরান্ত ঘুরে বেড়াতাম, আর গান বাজনা ও যাত্রার প্রতি ছিল আমার বেশ নেশা এবং আকর্ষণও বলতে পারেন। একদিন খবর পেলাম দেওয়ানগঞ্জের যাত্রার দল এসেছে। আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম। বিকেলের পর আমি যে পৌঁছাই। সন্ধ্যার পর যাত্রার আসর বসে, শেষ হয় অনেক রাতে। আমি যাত্রা শেষে মানিককে নিয়ে আবার বক্সিগঞ্জ পূর্বের পাড়ার উদ্দেশ্যে রওনা দেই। আমি যখন পল্লাকান্দি তখন রাত অনুমানিক হচ্ছে 10টা বেজে, এবং তার আশপাশে কেউ ছিল না। তখন ছিল নিঝুম রাত। পুরো এলাকা নিস্তব্ধ, নীরব, এবং শুধু মাঝে মাঝে ঝিঝি পোকার আওয়াজ শোনা যেত। রাতের আকাশে নাম ও জানা পাখি আর্তনাদ কখন কানে আসে প্রথম পেঁচার ডাক। পরিবেশটা মোটেও সূক্ষ্ম নয়, তবে আমি ছিলাম শিক্ষিত এক সাহসী যুবক। গ্রাম্য কুসংস্কার তখনও মনে বাধা দিয়েছিল না, এবং তাই নদীর পার ধরে এগিয়ে গেলাম নৌকার সন্ধানে। ঘাটের শেষ মাথায় একটি নৌকা পেলাম। নৌকার মালিককে নিয়ে উঠলাম, এবং আমার সাথে নৌকায় আরোহী মাত্র একজন, আর নৌকার মাঝি। আমি মানিক, সাথের যাত্রী এবং মাঝি ছাড়া মনে হয় আশপাশে এলাকায় কোনো জীবিত প্রাণী নেই। হঠাৎ মাঝি বলে ওঠে, ভাইজান, আপনাকে দেখে তো মনে হয় বড় ঘরের ছেলে, তবে এত রাতে এখানে কি করেন, কই যাবেন? আমি তাকে সব খুলে বলি, আর তার জবাব, এত রাতে যেন না, বিপদ হবে। আমি হেসে ফেলি আর বলি, কোনো ডাকাতের সাহসে কুলাবে না আমার নাম শোনার পর আমাকে আটকাবে। তখন আমার সাথে আরোহী বলে উঠল, ভাই, ডাকাত তো মানুষ, আমরা যে বিপদের কথা বলছি তা ঠিক মানুষ না। আমি হেসে বললাম যে এসব আমি বিশ্বাস করি না। তখন তারা বলল, ভাই, তাও যেন না,
এবং অনেক রাত হয়ে গেছে, আমাদের বাড়ি কাছেই, রাতটি কাটান এবং সকালে যেতে পারেন আপনি। পথে জন্তু জানোয়ার তো থাকতেই পারে। আমি বললাম আমার যেতেই হবে। এরপর তারা সাবধান করে দিল আর বলে দিল সারমারা বাজার থেকে বামের রাস্তায় উঠতে, ডানে না যেতে, কারণ ওই রাস্তায় জঙ্গল এলাকার ভিতর। কথাটা আমারও মনে ধরলো। আমি নৌকা থেকে নেমে আবার রওনা দিলাম। রাত তখন অনুমানিক হবে 1টা। তখন আমি সারমারা বাজারে, পুরো গ্রাম তখন নিস্তব্ধ ভূমির মতো দেখাচ্ছে এবং কোথাও বিন্দুমাত্র জীবনের চিহ্ন নেই, পোকামাকড় কিংবা পাখির শব্দও নেই, যেন সমস্ত এলাকাটাই মারা গেছে। আমার তখন খুব খারাপ অবস্থা, মানিকেরও পানির দরকার। আমি খেয়াল করলাম ওই ডান পাশের রাস্তাটাই বেশ একটা বাড়ি দেখা যাচ্ছে, যার আঙিনায় আগুন জ্বলছে। আমি আশা নিয়ে ওদিকে গেলাম, কিন্তু মানিক আমার সাথে এগোতে চায় না। এমন তো হওয়ার কথা না, মানিক কখনো এমন করে না। ছোট একটা বাচ্চা অবস্থা থেকে শুরু করে বড় করেছি ওকে, কখনো আমার অবাধ্য হয় না। তবু আমি ওকে রাস্তায় রেখেই হাঁটা দিলাম। বাড়ির আঙিনায় এসে দেখি এক অগ্নিকুণ্ড জ্বলছে, যেন কেউ আগুন তাপানোর জন্য খুঁড়ে আগুন দিয়েছে। এক মহিলাকে দেখলাম, সে আগুনের আলোয় মাটিতে বসে হাঁড়ি পাতিল মাসছে এবং নীল শাড়ি পরা। দেখেই বোঝা যায় নতুন বউ, কারণ তার মাথার ঘোমটা দেওয়া। একটু অবাক লাগলো, কারণ এত রাতে কেউ উঠোনে আগুনের আলোয় হাঁড়ি পাতিল মাজে না। আর বাড়িতে অন্য কোনো লোকের আনাগোনাও দেখছি না। আমি একটু কাছে যেয়ে বললাম, খালাগো, আবার একটু পানি দিবেন, আমার আর ঘোরার জন্য খুব পানির প্রয়োজন। সে পাতিল মাজা বন্ধ করে দিল আর চুপ হয়ে থাকলো। আমি আবার কাছে যেয়ে বললাম, ও খালা, শুবেন না। তখন সে ধীরে ধীরে আমার দিকে চাইলো। আমি যা দেখলাম তা ঘোমটার ভিতর কালো ঘুটঘুটে অন্ধকার, শুধু দুটো চোখ যেন রক্তের মতো জ্বলছে, আর মুখের গহ্বর থেকে একটা হাত লম্বা জিভ বের হয়ে আছে এবং সেই জীব নড়ে চড়ে উঠল আর বের হয়ে এলো 1 আঙ্গুল সমান লম্বা 2টা স্বতন্ত্র যেমন। এবং আমার দিন দুনিয়ার আধার হয়ে এলো। কিন্তু টলে পড়ার আগ মুহূর্তে শেষ পর্যন্ত মনে হলো বাঁচতে চাইলে পালাতে হবে। আমি ঘুরে দৌড় দিলাম রাস্তার দিকে, আর পিছন থেকে শুনতে পেলাম এক বিভৎস আর্তনাদ ও চিৎকার। মানিকের কাছে পৌঁছে ওকে সামনের দিকে দিলাম টান। কিছুটা রাস্তা পার হওয়ার পর দেখি মানিক থেমে গেল। 4 জন মানুষ আসতে দেখলাম, একটু মৌলানা গোছের। তারা কাছে এসে আমাকে দেখে বলল, ভাই, আপনি সরকার সাহেবের ছেলে না? এই অন্ধকারে কিভাবে চিনলো আমাকে তা ঠিক বুঝলাম না, কিন্তু বললাম হ্যাঁ। তাদের সব খুলে বললাম, আর তারা আমাকে সঙ্গে করে নিয়ে গেল একটা দেওয়াল ঘেরা বাগান টাইপ এলাকার কাছে। এনে আমাকে বলল, আপনি এই গেট দিয়ে ভেতরে যান, এই গাছের নিচে বসে বিশ্রাম নেন, ভয় পাবেন না, এখানে আপনি নিরাপদ, আর আমরা আপনার থাকা ব্যবস্থা করে আসছি। আমরা ছাড়া অন্য কেউ এসে যদি আপনাকে ডাকে তবে বের হবেন না। এটা বলে তারা চলে গেল এবং আমি ওই গাছের নিচেই বসে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়লাম বলতে পারবো না। ঘুম ভাঙলো ফজরের আজান শুনে। তখন ভোরের হালকা আলো ফুটেছে। আমি দেখলাম কাছেই মসজিদের ছাদে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আর সেখান থেকে হতবাক নয়নে আমাকে দেখছে। মানিককে দেখলাম দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আমি আগের রাতের ঘটনা মনে করছি, আর কিছুক্ষণ পর দেখি ওই মুয়াজ্জিন আমার কাছে এসে পড়লো। আমাকে জিজ্ঞেস করলো আমি কে, এখানে কি করছি। সব তাকে বললাম। শুনে সে গম্ভীর হয়ে গেল এবং বলল যে প্রথমে যার পাল্লায় পড়েছিলাম সে প্রচণ্ড খারাপ একটা জিনিস, অন্ধকার জগতের বাসিন্দা সে। আপনি অল্পের জন্য বেঁচে গেছেন। এই উজানতলির জঙ্গল তার এলাকা এবং সে উজানতলির পিশাচ। সেখানে কেন গিয়েছিলেন, কিভাবে গিয়েছিলেন? ওইখানে তো কোনো রাস্তা বা ঘর বাড়ি নেই, শুধুই জঙ্গল, হাঁটা অসম্ভব প্রায়। আমি বললাম যে কিন্তু আমি যে রাস্তা দেখেছি, পার হয়েছি এবং বাড়িও দেখেছি। তখন মুয়াজ্জিন বলল, তা আপনাকে দেখানো হয়েছে তাই দেখেছেন। এরপর সে বলল, যাদের আপনি পরে পেয়েছেন তারা জিন, তবে ভালো। তারা এই এলাকায় পাহারাদার এবং আপনাকে এখানে এনে রেখে গেছে, কারণ এই জায়গায় শয়তান ঢুকতে পারে না। আপনি চারদিক তাকিয়ে দেখেন, এটা কোনো বাগান নয়, এটা একটা গোরস্থান, আর মুসলমানের গোরস্থান খুবই পবিত্র ও নিরাপদ জায়গা। আমি চারপাশে দেখলাম যে আসলে আমি একটা গোরস্থানের মাঝখানে। এই দিনের বেলাও আমার গায়ে কাটা দিল। মুয়াজ্জিন লোকটা আমাকে তখন রওনা হতে বলল আর বলে দিল, অনেকে পিছন থেকে ডাকতে পারে, আমি যেন ফিরে না দেখি, এমনকি সে ডাকলেও যেন না তাকাই। আমি সেখান থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কয়েকবার কেউ আমার যেন পিছন থেকে ডাকলো, কিন্তু ওই মুয়াজ্জিন নিষেধ থাকায় আমি পিছন ফিরে দেখিনি। বাড়ি এসে আমি নিম পাতা ফুটানো পানি দিয়ে গোসল করলাম আর তওবা করলাম, রাত বিরেতে আর বাসা থেকে বের হব না। এই
ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিলেন রুহুল আমিন সরকার। তাকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা পাঠানোর জন্য।